আরে মাথায় রে এটা, নয়তো তোকে দেখে আমি বর বর ফিল পাচ্ছি না। ইরফান গম্ভীর গলায় বলে। আমার বউ ফিল করতে পারলেই হবে। নাসিম পাশ থেকে মৃদু হাসলো। ইরফান তার দিকে একবারও তাকায়নি, উল্টে তাকে যে ইচ্ছে করে অ্যাভয়েড করছে এটাও বুঝতে পারলো। নাসিম গলা ছেড়ে বলে, দোস্ত কংগ্রাচুলেশনস। ইরফান নাসিমের দিকে তাকালো না, সামনের দিকে এগিয়ে যেতে যেতে ছোট করে বলে। থ্যাঙ্কস। শুদ্ধ একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। নাসিমের দিকে একটু এগিয়ে এসে বলে, একটু সময় দে, ও ঠিক হয়ে যাবে। নাসিম কিছু বলল না, চুপ করে থাকলো। একটা চাপা শ্বাস ফেলে মায়রা ফারার পাশে গিয়ে বসলে দেখলো কোথা থেকে মিলা দৌড়ে এসে মায়রার উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে। মায়রাও মিলাকে জড়িয়ে ধরে। একটু পর মিলা মায়রাকে ছেড়ে কোমরে হাত দিয়ে বলে, কই ছিলি রে তুই? সেই কখন থেকে এসে বসে আছি। মায়রা কিছু বলার আগে মিথিলা বলে ওঠে, আজ আমাদের ইরফান ভাইয়ের মতো স্বামী নাই বলে কারো কোলে উঠতে পারি না। মায়রা ভীষণ লজ্জা পায়। ইরফানকে উল্টে পাল্টে ধুতে ইচ্ছে করলো তার। অসভ্য লোক একটা। মিলা চোখ ছোট ছোট করে তাকায়, কানের কাছে মুখ নিয়ে বলে, তোর কাছ থেকে ছেলেদের পারফিউমের গন্ধ পাচ্ছি ময়না। সামথিং সামথিং। মায়রা রেগে বলে। ধ্যাৎ বাল, যা তো, যা খা, খেয়ে বিদায় হ। মিলা কোমরে হাত দিয়ে বলে, এই বেয়াদব, আমি খালি খেয়ে যাব কেন, সাথে বান্ধিয়াও নিয়ে যাব। মিলার কথায় সবাই হেসে ফেললো, মায়রাও হেসে ফেললো। লাবিব কোথা থেকে দৌড়ে এসে মায়রার কোলের উপর হাত রেখে বলে, আপুই আপুই আমাকে তুমি খাও, আমি চুকিয়ে গেছি। লাবিবের কথা শুনে সবাই অবাক হয়ে তাকায়। মায়রা লাবিবকে কোলে নিয়ে বেশ কয়েকটা চুমু খায়। পাশ থেকে ফারা লাবিবের গাল টেনে বলে, আপুইয়ের চুমে না খেলে তুমি শুকিয়ে যাও। লাবিব মাথা উপর নিচ করে। লাবিবের কাণ্ডে সবাই হাসছে। মিলা এগিয়ে এসে বলে, এই ছানা, তোমাকে এত পাকা পাকা কথা কে শিখিয়েছে? লাবিব মিলার দিকে তাকিয়ে বলে, কুচিম দুলা ভাই। মায়রা কেসে উঠে। মিলা চোখ বড় বড় করে বলে, কি সাংঘাতিক শালাদুলা ভাই রে, একজন শিখিয়েছে আর একজন শিখে নিয়েছে। মায়রা কপাল চাপড়ায়। এই অসভ্য লোকটা তার দুধের ভাইটাকে যে আর কি কি শিখিয়েছে আল্লাহ জানে আর সে জানে। ইনা অবাক হয়ে বলে, আল্লাহ, ভাইয়া এসব শিখিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মায়রা বিড়বিড় করে, তোমাদের ভাই যে কি পরিমাণ অসভ্য সেটা যদি তোমরা জানতে। বহুরূপী একটা, উপরে উপরে ভালো সেজে বসে থাকে। কিছুক্ষণ পর ইরফান আর শুদ্ধর সামনে কাজী সাহেব বসে। ইরফানের পাশে তারেক নেওয়াজ বসেছে। একটু দূরে মায়রার মা বসেছে, আর শুদ্ধর পাশে বসেছে ফারার বাবা, তার পাশে ফাইজ। ফাইজ একটু পরপর ইনায়াকে গিয়ে দেখে আসে। এমনিতেই তার বউ অল্প বয়সে তার বাচ্চাটাকে পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ফাইজের চিন্তা শেষ নেই। কাজী সাহেব বেশ কিছু কথাবার্তা বলে ইরফান আর তারেক নেওয়াজের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, কাবিন কত? ইরফানের এসব বিষয়ে জানা নেই। গতবার তো শুধু কোথায় যেন সাইন করেছিল আর কবুল বলেছিল, তাই কৌতূহলী চোখে প্রশ্ন করে। কাজী সাহেব বোঝানোর স্বরে বলে, কাবিনে যা টাকা দিবে সেই পরিমাণ টাকা স্ত্রীকে দিতে হয়, আর তোমাদের বিচ্ছেদ হলে তখন এটা তোমার স্ত্রীকে পুরোপুরি পরিশোধ করে দিতে হবে। কথাটা শুনে ইরফান কটমট দৃষ্টিতে তাকায় কাজী সাহেবের দিকে। ভদ্রলোক এসে কথাগুলো বলছিল, কিন্তু ইরফানের এমন শক্ত মুখ দেখে তার মুখ থেকে হাসি সরে যায়। ভাবলো সে কি ভুল কিছু বলে ফেললো নাকি। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আর ইউ ম্যাট? আমি আমার বউকে ছাড়বো কেন? এসব ফালতু রুলস টেনে এনে আমার বিয়ে পড়তে এসেছেন না? পাশ থেকে শুদ্ধ কপাল চাপড়ে বলে, ভাইরে, তুই জানিস না বলে ছাড়াছাড়ি উদাহরণ দিয়েছি। আসল কথা হলো, তুই বিয়ে করে কাবিনে বসানো টাকা মৃত্যুর আগে পর্যন্ত টাইম নিয়ে তোর বউকে দিতে পারবি, কিন্তু ছাড়াছাড়ি হলে সেই সময়ই সব টাকা পরিশোধ করতে হয়। ইরফান রেগে বলে, আবার তুইও ছাড়াছাড়ির কথা বলছিস? শুদ্ধ মেকি হেসে বলে, আরে এটা তোকে বোঝালাম, কিন্তু তুই তো জানিস না, সারাদিন ব্যবসা করে করে এই হাল। অসামাজিক শালা। ইরফান ভাবলেশীন ভাবে বলে, বিজনেস তো তুইও স্টার্ট করেছিস। শুদ্ধ চোখ বড় বড় করে তাকালো, গালে হাত দিয়ে আফসোসে সুরে বলে, সিসিটিভির ওপর একটা পাতলা কাপড় দিলেও তো সিসিটিভির আর কিছু দেখতে পায় না, আর তোর উপরে পুরো দেয়াল তুলে দিলেও সব কেমনে জানিস ভাই? ইরফান ঠোঁট পাকালো একটু। শুদ্ধ হতাশ। লুকিয়ে লুকিয়ে কিচ্ছু করা হবে না তার। ভাগ্যিস তার বাসরটা এই সিসিটিভি দেখতে পায়নি, এটা মনে হয় বাকি আছে। এসব ভাবনা রেখেই বলে, মোহরানার কথা শুনেছিস? ইরফান গম্ভীর গলায় বলে, আই নো, বউকে মোহনা পরিশোধ করতে হয়। শুদ্ধ হেসে বলে, ওঠাই কাবিন নে, এবার বল তুই মাইরাকে কি দিবি? ইরফান শুদ্ধর দিকে চেয়ে বলে, ও তো তোর কপি ভাষণ বাদর,
শুদ্ধ থতমত খেয়ে তাকায়। এই বেদ্যপটা তাকে অপমান করছে। ইরফান শুদ্ধ কথাগুলো মোটামুটি আস্তে বলার কারণে কেউ সেভাবে শুনতে পায়নি। শুদ্ধ রেগে বলে, এই বেয়াদব, কথায় কথায় আমাকে অপমান করবি না তো। তোর বউ বাদর, সেটা আমার দোষ? ইরফান এই ব্যাপারে আর কিছু বলল না, বিড়বিড় করে বলে আমি তো ওকে প্রায় সবই দিয়ে দিয়েছি। বিড়বিড় করে বলে কি বলছিস? শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে। ইরফান কিছু বলল না। তারেক নেওয়াজ নিজেই কাজী সাহেবকে বলে, 15 লাখ লিখুন। ইরফান সাথে সাথে গম্ভীর গলায় বলে। প্লাস ইরফান নেওয়াজকেও। কাজী সাহেব তারেক নেওয়াজের কথায় লিখতে গিয়েও থেমে যায়। ইরফানের কথা শুনে সে ঠিক বুঝতে পারল না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করতেও তার মন সায় দেয় না। এই ছেলেকে তার সুবিধার লাগলো না। শুদ্ধ ইরফানকে গুতিয়ে বলে, তোর নাম লিখতে বললি কেন? ইরফান শুদ্ধর দিকে চেয়ে বলে, বিকাশও তোর মতো বাঁধামি করে যদি আমাকে ছাড়তে চায়, দেন আমি শর্ত অনুযায়ী আবারও আমাকে দিয়ে দেবো ওকে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। মানে এর মাথায় এত আজগুবি চিন্তা আসে কোথা থেকে? ইরফানের সব ঠিকঠাক করে কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য কথা বলতে নিলে শুদ্ধ পাশ থেকে বলে, হে চাচা, আপনি এসব ভুলভাল পদক্ষেপ কেন নিচ্ছেন? কাজী সাহেব থতমত খেয়ে তাকায়। সে যে কাদের বিয়ে পড়াতে এসেছে এটা ভেবেই হাজারো আফসোস হচ্ছে। শুদ্ধ হেসে বলে, আমি থাকতে অন্য কারো বিয়ে আগে পড়াবেন? এসব হয় নাকি? এরকম করলে তো আপনি খাবার পাবেন না চাচা। বিয়েতে এসে না খেয়ে গেলে আপনার অপমান হয়ে যাবে। আমি আবার বেশ উদার মনের মানুষ। কাউকে অপমান করতে পারি না। নিন নিন, আমার বিয়ে আগে পড়ান। মামা তুমি থাকতে তোমার ছেলে শুদ্ধকে রেখে কুড়িয়ে পাওয়া ইরফানের বিয়ে আগে পড়াচ্ছে? এসব তুমি কি করে মেনে নিচ্ছিলে? আমি পুরাই হতাশ। শুদ্ধর কথায় সবাই হাসলো। এই কেমন তা তো সবাই জানে। তারেক নেওয়াজ নিজেও হাসলো। বজ্জাত ছেলেটা তাকে কি সব কথা বলে। এখন তার মনে হচ্ছে তাকে শুদ্ধর থেকে ট্রেনিং নিতে হবে, নয়তো ইরফানের সাথে টিকবে কি করে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো, তবে কিছু বলল না। কাজী সাহেব অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। এদের দুই ভাইয়ের থেকে এমন অদ্ভুত আচরণ পেয়ে তার মনে হচ্ছে সে ভুল করে ভিন গ্রহে এসে পড়েছে, নাকি এরাই ভিন গ্রহ থেকে পালিয়ে এসেছে। ইরফানের দেওয়া মোহরানার সমপরিমাণ টাকা শুদ্ধর কাবিনেও দেওয়া হয়। শুদ্ধ বিয়ে পড়ানো শেষে সে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলে, আমি কি এখন আমার বউকে দেখতে পারি বাবা? ফারার বাবা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। নাসিম এগিয়ে এসে শুদ্ধকে টেনে নিয়ে যায়। ফাইজও এগিয়ে গিয়ে শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, তোর কি কোনোদিন লজ্জা হবে না? আমার বাবা তোর শ্বশুর, বুঝতে পারছিস? শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, শ্বশুরের কাছেই তো তার মেয়েকে চেয়েছি, তোর মতো ব্রিটিশ শালার কাছে তো আর চাইনি। তোর বাচ্চাকে আমি 4 আনারও চকলেট কিনে দিব না, দেখিস। ফাইজ বিরক্ত চোখে চেয়ে রইল শুদ্ধর দিকে। এটা বিয়ের দিনও ঠিক হলো না। আল্লাহ যে কে কোন পিছলা মাটি দিয়ে বানাইছে তা একমাত্র আল্লাহই ভালো জানে। নাসিম মলিন মুখে ইরফানের দিকে চেয়ে আছে। কাজী সাহেব বেশ কিছু বললেন এতক্ষণ। এরপর ইরফানকে কবুল বলতে বলে। নাসিম ঢোক গিলল। তার কষ্ট কেন হচ্ছে? ইরফান আর বারবি ডলের বিয়ে তো অনেক আগেই হয়েছে। তারা কত সুন্দর কাপল, শুধু তার মানতে কষ্ট হয়। ভাবনার মাঝে ইরফানের বলা কবুল শব্দটুকু কানের পর্দায় এসে বিষের ন্যায় ধাক্কা খায়। নাসিম চোখ বুজে নিল, ঢোক গিলল বহু কষ্টে। এরপর কোনো দিকে না তাকে সাইড কেটে দ্রুত পায়ে জায়গাটি প্রস্থান করে। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে দেখল নাসিমের প্রস্থান। নাসিমের হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার, কারণ ওই মন দিয়ে তার বার্টফ্লারকে নিয়ে ভাবে, যেটা ইরফানের গায়ে আগুন জ্বালিয়ে দেয়। ইরফান শুদ্ধর বিয়ে পড়ানোর পর কাজী সাহেব ফারার মায়রার কাছে এসে রেজিস্ট্রি পেপারে সাইন করাতে। মায়রার পাশে মায়রার মা বসেছে, ফারার পাশে ফারার বাবা। আশেপাশে সবাই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। ফারাকে রেজিস্ট্রি পেপারে সাইন করার জন্য পেপারে গিয়ে দিলে ফারা কাপা হাতে কলম আর পেপার নেয়। তার হাত কাঁপছে, চোখ জোড়া ঝাপসা হয়েছে। এই তো এখানে সাইন করে দিলেই সে আর বাবার বাড়ি থাকতে পারবে না। কথাগুলো ভেবে দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চায়। ওভাবেই কাপা হাতে পেপারে সাইন করে দিল। চোখ থেকে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পাশ ফিরে তার বাবাকে জড়িয়ে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। ফারার বাবা মেয়েকে আগলে নেয়। তার চোখ জোড়া কখন যে ঝাপসা হয় বুঝে পায় না ভদ্রলোক। এই মেয়েটি সারা বাড়ি যে ঘুরঘুর করতো, প্রতিদিন কোনো না কোনো আবদার করত, এখন এসব আর কে করবে? এখানে উপস্থিত সকলে বাবা মেয়ের আবেগ মাখা মুহূর্তে নিজেরাও ভীষণ আবেগী হয়ে পড়ে। মায়েরা মলিন মুখে পাশ ফিরে তাকিয়ে আছে। বাবা মেয়ের সম্পর্ক বুঝি এমন হয়, এত মিষ্টি হয়? সে তো জানে না জন্মের পর কাউকে যে বাবা বলে ডাকবে সেটুকুও পায়নি। বুদ্ধি হওয়ার আগে হয়তো ডেকেছিল লাবিবের বাবাকে, ভুল ভাঙলে আর ডাকেনি তো। বাবা মেয়ের সম্পর্ক কেমন হয় সেটুকু অনুভব করার সৌভাগ্যটুকু আর তার হয়নি। মৃত বাবার কথা মনে পড়ল। স্বামী হিসেবে খুব খারাপ হলেও বাবা হিসেবে হয়তো তাকে এভাবেই আদর করত। ইস, তার কপালে বাবার একটুখানি ভালোবাসা যদি আল্লাহ দিত।
কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখ জোড়া ঝাপসা হয়েছে মেয়েটা বুঝতেই পারেনি। তারেক নেওয়াজ মায়রাকে লক্ষ্য করে বলে, মনে হচ্ছে আমার মায়েরা আম্মু আমাকে ভুলে গিয়েছে। মায়রা তারেক নেওয়াজের কথাটা শুনে দ্রুত ঝাপসা চোখ জোড়া মুছে সামনে তাকায়। বসা থেকে দাঁড়িয়ে তারেক নেওয়াজের সামনে এসে হেসে বলে, একদম ভুলে যায়নি বাবা, আপনি মিথ্যে বলছেন। তারেক নেওয়াজ আফসোসের সুরে বলে, তবে বাবার জন্য অপেক্ষা করছিলে কেন? এই যে তোমার জলজান্ত বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ তুমি আমাকে ভুলেই গেলে। মায়রার কি হলো কে জানে, হুট করে তারেক নেওয়াজকে জড়িয়ে ধরে। তারেক নেওয়াজ মৃদু হেসে মায়রার মাথায় হাত রেখে বলে, এবার মনে হচ্ছে মেয়ে আমার পুরোপুরি মনে রেখেছে। মায়রা হাসলো, চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। তার এত ভালো একটা বাবা থাকতে সে কেন আফসোস করছিল? মায়রার মা সহ সকলে অপলক চেয়ে রইল শ্বশুর বৌমার দিকে। বাহিরের কেউ দেখলে বিশ্বাসই করবে না মায়রা তারেক নেওয়াজের নিজের মেয়ে নয়। মায়রার মা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তিনি জানতেন তার প্রাক্তন স্বামীর বন্ধু তার মেয়েটাকে খুব আদরে রাখবেন। সে মা হয়ে বাবার আদর মেয়েকে এনে দিতে পারেননি, এসব তারেক নেওয়াজ তার মেয়েকে এনে দিবেন। দিয়েছেও তো, তার ইচ্ছে পূরণ হয়েছে। তার মেয়ে এখন সুখী। তার জীবনের অনেক বড় একটা পাওয়া পূরণ করে দিয়েছে আল্লাহ, তার মেয়ের সুখ। এর জন্য কত রাত তিনি কেঁদে ভাসিয়েছেন। অবশেষে আল্লাহ তাকিয়েছেন তার মেয়ের দিকে। তারেক নেওয়াজ মায়রার হাত ধরে মায়রাকে তার জায়গায় বসিয়ে দেয়। তিনি নিজেই মায়রার পাশে বসে কাজের উদ্দেশ্যে বলে, আমার মেয়ের রেজিস্ট্রি পেপার দিন। মায়রা বারবার চোখ জোড়া ঝাপসা হয়। কিছুক্ষণ আগে তার বাবার আদর থেকে বঞ্চিত হওয়ার জন্য আফসোসে চোখ ভিজেছিল, আর এখন সেই এরকম একজন বাবা পেয়ে যাওয়ায় আবেগে চোখ ভেজাচ্ছে। মায়রা রেজিস্ট্রি পেপারে সাইন করতে গেলে তার প্রথমবার বিয়ের দিনের কথা মনে পড়ল। কতই না কেঁদেছিল বিয়ে করবে না বলে। মায়ের আঁচল থেকে বেরোতে ইচ্ছে করতো না, যদিও তার বাড়িতে দিনগুলো ভীষণ কষ্টে বেরোতো, কিন্তু সেখানে কত যে মায়ের ভালোবাসা ছিল, এখনো আছে তা মায়েরা ভুলবে কি করে। ঝাপসা চোখে একবার মায়ের দিকে তাকাইলে দেখলো তার মা ঝাপসা চোখ জোড়া তার উপর থেকে দ্রুত সরিয়ে নিল। মায়রা মলিন হেসে রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয়। বিয়ের সব কাজ শেষে ইরফান, মায়রা, শুদ্ধ, ফারা সহ সবার কাজে একটা বড় টেবিল বুক করে বসেছে। মায়রা যদিও দুপুরে খেয়েছে, কিন্তু এখন নাকি বর বউ একসাথে খেতে হয়। মায়রা অল্প একটু খাবে বলে ঠিক করেছে। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা সবাইকে দেখছিল। ইরফানের দিকে চোখ পড়লে দুজনা চোখাচোখি হয়। মায়রা এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, কিছু বলবেন? ইরফান ছোট করে বলে। মায়রা ভাবুক ভঙ্গিতে বলে, কি? ইরফান সাথে সাথে বলে, তোমাকে খেতে চাই। মায়রা কেসে উঠে, কি অসভ্য লোক, সবাই আছে তবু উল্টাপাল্টা বলছে। শুদ্ধ উল্টো পাশ থেকে চেয়ারে গা এলিয়ে বলে, সবাই আমাকে বলো তো, লজ্জা ভাঙার ঔষধ আছে নাকি? মায়রা বলে উঠে, না তো ভাইয়া, এই ঔষধ নেই। ইরফান হঠাৎই বলে উঠে, আছে। মায়রা চোখ ছোট ছোট করে বলে, মিথ্যে কেন বলছেন? আমরা সবাই জানি নেই। সকলে মুখ টিপে হাসছে। মায়রা বুঝতে পারেনি। শুদ্ধ পিছন দিয়ে হাত দিয়ে ফারাকে তার দিকে টেনে এনে ইরফানের দিকে চেয়ে বলে, ঔষধের নাম বলে দে তো ভাই। ফারা জমে গিয়ে বসে আছে। শুদ্ধর হাত তার কোমর থেকে সরাতে চাইলে শুদ্ধ আরো শক্ত করে ধরল। ফারা ঢোক গিলে। মায়রা ইরফানের হাত ঝাঁকিয়ে বলছে, ওষুধের নাম বলছেন না কেন? বলুন দেখি, নিশ্চয়ই আপনি ওই ভুলভাল ওষুধ আবিষ্কার করেছেন। ইরফান কিছু বলল না, খাওয়ায় মনোযোগ দিল। মায়রা মুখ বাঁকিয়ে নিজেও খাওয়ায় মনোযোগ দিল। কিন্তু কথা হলো, মায়রার গরুর মাংস একদম পছন্দ নয়, তবু আজ খাচ্ছে। একটু খেতে গিয়ে তার মনে হলো এই মাংস সিদ্ধ হয়নি। একটা মাংস নিয়ে সে কখন থেকে গুতোচ্ছে। মেজাজ খারাপ হলো। রাগে একটা গ্লাস নিয়ে পেটের মধ্যে হাত ধুয়ে নিল। এমনিতেই তার সেরকম ক্ষুধা লাগেনি, কিন্তু এত খাবার দেখে একটু একটু ক্ষুধা লেগেছিল। ইরফান তার পাতে সব মাংস টুকরো করেছে মায়রাকে দিবে বলে। তার আগে মায়রার এমন কাজ দেখে মায়রাকে ধমকে বলে, স্টুপিড, কি করলে এটা? মায়রা ঝাঁকি দিয়ে উঠে মিনমিন করে বলে, আমার খিদে নেই। ইরফান কিছু বলল না। পোলাওয়ের সাথে টুকরো করা মাংস নিয়ে মায়রার মুখের সামনে ধরে। মায়রা অবাক হয় ইরফানের কাণ্ডে। জিভ দিয়ে ঠোঁট ভিজে সবার দিকে তাকালে দেখলো সবাই মিটমিট করে হাসছে। মায়রা মিনমিন করে বলে, খাবো না আমি। ইরফান ভাবলেশীন ভাবে বলে, কোলে বসে খাবে? ওকে। মায়রা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, এখানে বসেই খাবো। কথাটা বলে হা করলে ইরফান মায়রার মুখে পোলাও তুলে দেয়। মিথিলা হেসে বলে, ভাবি তুমি নিশ্চিন্তে খাও, আমরা চোখের উপর হাত দিচ্ছি, হবে না? মায়রা মুখের খাবার চিবোতে চিবোতে মাথা নিচু করে নেয়। সবাই শুধু তার সাথে মজা নেয়। শুদ্ধ মাথা নিচু করে খেতে খেতে বলে, একটা লজ্জাশীল বউ পেয়েছে, এবার একটা লজ্জাহীন বউ লাগবে। রাতুল, এরকম একটা মেয়ে দেখো তো। ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে ফারার দিকে চেয়ে বলে, নো টেনশন বউ, তোমার মতামতের 100% গুরুত্ব দেওয়া হবে।
শুদ্ধর কথা শুনে সবাই হাসছে। মায়েরা হেসে বলে, আরে ফারা আপু, এত চিন্তা করো না, তুমি একটা লজ্জাহীন বর পেয়েছো, আমি তোমাকে একটা লজ্জাশীল বর এনে দেবো। মায়েরার কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, তার মেলায় হারিয়ে যাওয়া বোনটা তার বিরুদ্ধে কথা বলছে। মায়েরার কথা শুনে ফারা সহ সকলেই শব্দ করে হেসে ফেলল। ইরফান নিজেও একটু ঠোঁট বাঁকালো। ফাইজ হেসে বলে, মাইরা তুমি একদম পারফেক্ট। ইরফান গম্ভীর গলায় বলে, প্রশংসা করার জন্য আমার বোনকে দিয়েছি। ইনা তার ভাইয়ের কথায় হাসলো। বিয়ের প্রথম প্রথম সে কত চিন্তা করতো মায়েরাকে নিয়ে। সময়ের সাথে সাথে সব কেমন পাল্টে গিয়েছে। ফাইজ খেতে খেতে ইনায়ের দিকে চেয়ে বলে, তোমার ননদ এত খারাপ কেন লিটিল কুইন? ফাইজের কথা শুনে সবাই আবারও হাসলো। মায়েরা বোকা চোখে সবাইকে দেখলো। এই লোকটার জন্য তাকে নিয়ে সবাই হাসে। মায়েরা ইরফানের হাতে খেতে খেতে প্রায় অনেকগুলো খাবার খেয়ে নিয়েছে। এরপর পানি খেয়ে দেখে আর দাঁড়াতেই পারছে না, ঠিক করে সে যাক। স্বামীর হাতে খেতে মজাই লাগে। সন্ধ্যার পর রিসিপশন থেকে সবাই ফিরেছে। শুদ্ধ গিয়েছে ফারাদের বাসায়। ফারাদের কাজিন সহ শুদ্ধ ছেলে কাজিনরা সবাই এসেছে। শুদ্ধ এখান থেকে ফারাকে নিয়ে তাদের গ্রামে যাবে। ত্রিনা বেগম গ্রামে ছেলে বৌমার অপেক্ষায়। ইরফান আর মায়েরা সহ ইরফানের মেয়ে কাজিনেরা এসেছে ইরফানদের বাসায়। মায়েরা একটা ঘরে বসে আছে, তার কোলে লাবিব, আশেপাশে ইরফানের অনেক কাজিন। মায়েরা এদের সবাইকে রাগে দেখেনি। ইনার বিয়েতে এরা আসেনি। অনেক দুঃসম্পর্কে সবাই এসেছে। ইরফানের কত কত ফুপি খালা মামে এসেছে। মায়েরাকে কতজন যে এসে চুমু খেয়েছে। মায়েরার মনে হচ্ছে সে মাত্র পৃথিবীতে জন্মেছে, তাই ইরফানের সব ফুপু খালা এসে তাকে চুমু খাচ্ছে। তবে মায়েরার ভালো লেগেছে। এত আদর সে এই জীবনে পায়নি। সে বুঝেছে সবাই ইরফানকে খুব ভালোবাসে। তার বউ হিসেবে মায়েরার এত আদর। লাবিব মায়েরার গালে হাত দিয়ে বলে, আপুই সবাই তোমাকে তুমু কয় কিনু? মায়েরা লাবিবের গালে চুমু দিয়ে বলে, তুমি যেমন আমার কাছে বাচ্চা সোনা ভাইয়া, তাই তোকে আদর করি, তেমন তারাও আমাকে আদর করছে। লাবিব বিড়বিড় করলো, বউকে আদর করতে হয়। মায়েরা গালে হাত দেয়। তার স্বামী তার ভাইটার মাথা খেয়ে ফেলেছে পুরো। সারাদিন শুধু বউ বউ করবে। শুদ্ধর সাথে তার কাকা ফুপি আছে, সাথে সব ছেলে কাজিন আর তার বাবার দিকে সকল কাজিন। শুদ্ধ এতক্ষণ ভেবাচেকা খেয়ে ফারাদের বাড়িতে ছিল। এত এত মানুষ জামাই আদর করতে এসে তাকে যে ফুটবল ভেবে শর্ট দেয়নি, এজন্য শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস নেয়। বিয়ে করলে বউয়ের সাথে সাথে আরো অনেক প্যারা রে। ইস, জীবনটা পুরো তেজপাতা। আপাতত সে ফারার পাশে দাঁড়িয়ে আছে, মানে এখন তারা বেরোবে, কিন্তু ফারা কেঁদে কেটে অস্থির। শুদ্ধর অসহায় লাগে। ফাইজের কথা মনে পড়ে গেল। সে তো ইনায়ের সময় মজা করেছিল। এখন বউয়ের এত কান্না দেখে তার বুকটা ভারী লাগছে। ফারা তার বাবাকে জড়িয়ে ধরে ছাড়ে না। মেয়েরা বাবার কাছে ভীষণ আদর হয় শুনেছে। এই কথাটা ফারার মাঝে একদম 100%ই আছে। ফারার বাবার চোখ ভেজে। মেয়েটাকে ছাড়া কিভাবে থাকবেন তিনি? সে যতক্ষণ বাড়ি থাকে ফারা সবসময় তার পাশেই থাকে, কিন্তু মেয়েদের বাড়ি যে এটা ক্ষণস্থায়ী, এটাই মেনে নিতে হবে। ফারার বাবা ফারার মাথায় চুমু এঁকে শুদ্ধর হাতে ফারার হাত রেখে ভেজা গলায় বলে, ফারা আমার খুব আদরের মেয়ে, বুঝলে বাবা, ওকে কখনো কষ্ট দিও না। শুদ্ধ এদের বাবা মায়ের কাণ্ড দেখে ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছে। মাথা নেড়ে বলে, জি বাবা, অবশ্যই। আমার পা। আর বলল না। থাক, শ্বশুর মানুষ, মুখে ব্রেক না লাগালে ব্যাপারটা কেমন যেন লাগে। ফারা তার মা সহ আরো সবার থেকে বিদায় নিয়ে শুদ্ধর হাত ধরে এগিয়ে যায়। শুদ্ধ আস্তে করে বলে, ভালোবাসি পাখি। ফারা নাক টানলো। গাড়ির কাছে গিয়ে দাঁড়ালে ফাইজ শুদ্ধ আর ফারার পিছে দাঁড়িয়ে বলে, ফারা সাবধানে যাবি। ভাইয়ার কথায় ফারা পিছু ফিরে ফাইজকে জড়িয়ে ধরলো। ফাইজকে বোনকে আগলে নিয়ে শুদ্ধর দিকে চেয়ে বলল, আমার বোনকে একদম কাঁদাবি না, বলে দিলাম। শুদ্ধ ভাবলেশীন ভাবে বলে, আমি তো ওকে কাঁদানোর জন্যই নিয়ে যাচ্ছি। ফাইজ বিরক্ত চোখে তাকায়, আঙ্গুল উঁচিয়ে বলে, আমি কিন্তু আমার বোনকে দিব না। শুদ্ধ ফারাকে টেনে নিয়ে বিরক্ত হয়ে বলে, কষ্ট করে বিয়ে করলাম আমি, আর এই বান্দা নাকি আমার বউকে দিবে না? সর, ব্রিটিশদের আশেপাশে আমার বউকে রাখা যাবে না। এসো বউ। এরপর গাড়ির দরজা খুলে দিলে ফারা আবারও তার ভাইয়ের দিকে তাকায়। নিজেকে সামনে গাড়িতে উঠে বসলে শুদ্ধ ফারার পাশে উঠে বসলে গাড়ি ছেড়ে দেয়। পিছন পিছন আরো 4টে গাড়ি, সবগুলো শুদ্ধদের বাড়ি যাবে। গাড়ি ছেড়ে দিতেই ফারা দুহাতের মাঝে মুখ নিয়ে ফুপিয়ে ওঠে। শুদ্ধ অসহায় চোখে তাকায়। তার খারাপ লাগছে। তাকে আপাতত নিজের কাছে নিজেকেই ভিলেন লাগছে। মনে হচ্ছে সে বাবার মেয়েকে আলাদা করেছে। ভিলেন হলে হোক, তার বউ ছাড়া চলে না। এত উদার হলে বউটাকে পাবে কোথায়? মুখ গোল করে শ্বাস ফেলে বলে, ফারহা পাখি, আর কত কাঁদবে বলো তো? রাতেও তো কাঁদতে হবে নাকি? এখনোই সব পানি শেষ করে ফেলছো? তুমি কি কোনোভাবে ভাবছো পরে আমার থেকে চোখের পানি ধার নিবে? কিন্তু আমি তো ফ্যাচ করে কাঁদতে পারি না পাখি। কি করে ধার দিব বলো? তাই বলছি, এখন একটু জমিয়ে রাখো।
ফারা কান্নামাখা চোখে শুদ্ধর দিকে তাকায় রেগে বলে, এত ফালতু কথা কিভাবে বলো তুমি? শুদ্ধ মন খারাপ করে বলে, আর কান্না করো না পাখি, আমি তোমাকে গ্রামে গিয়ে গরু, হাঁস, মুরগি, ছাগল সব কিনে দিব। তুমি গরুর গোবর পরিষ্কার করবে, হাঁস, মুরগি, ছাগলদের নিয়ে সংসার করবে। তখন দেখবে তোমার আর কারো কথা মনে পড়বে না। আমি নিজ দায়িত্বে তোমাকে কাজে ব্যস্ত রাখবো। একটু থেমে বলে, জানো পাখি, গোবর দিয়ে অনেক কিউট কিউট জিনিস বানানো যায়। তুমিও বানাবে কেমন? আমি সব ব্যবস্থা করে দিব। এই তো এইভাবে আমি ফালতু মহৎ কাজ কথা বলি, বুঝেছো তো? ফারা চোখ মুখ কুচকে শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধ মুখ লুকিয়ে হাসলো, থেমেছে কান্না। উফ, এখন একটু শান্তি লাগছে। ফারাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে নিল। ফারা কিছু বলল না। শুদ্ধ ফারার মাথায় চুমু এঁকে মৃদুস্বরে বলে, আমি তো শহরেই থাকি, যখন ইচ্ছা হবে আমাকে বলবে, নিয়ে আসবো আমি। কথাটা বলে ফারার মুখ উঁচু করে। অন্ধকারে ফারাকে দেখতে পায় না। শুকনো ঠোঁটে আলতো করে চুমু আঁকে একটা। ফারা একটু নড়ে উঠে। শুদ্ধ মৃদু হাসলো। দুহাতে ফারাকে জড়িয়ে নিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।